তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 13 পেপারের মডিউল 2 থেকে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা 4টি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন, নৈরাজ্যবাদ সম্পর্কে আলোচনা। তৃতীয় প্রশ্ন, ফ্যাবিয়ান সমাজতন্ত্রের ওপর আলোচনা। 4 নম্বর প্রশ্ন, অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রবাদীদের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্নের মধ্যে থেকে একটি বা দুটি প্রশ্ন তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে এবং এগুলো তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। এবারে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন ছিল মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। ভূমিকা প্রথমেই দিতে হবে। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখো। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে কার্ল মার্ক্স এবং তার বন্ধু ফ্রেডরিক এঙ্গেলসের অবদান অনস্বীকার্য। তাদের পূর্বে সাসিমো, ফুরিয়ে, রবার্ট ওয়েন প্রমুখ চিন্তাবিদ সমাজতন্ত্রের কথা বললেও মার্ক্স তাদের তত্ত্বকে কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলে আখ্যায়িত করেন, কারণ তারা শোষণের নিন্দা করলেও পুঁজিবাদের পতনের কোনো বৈজ্ঞানিক বা বাস্তবসম্মত পথ দেখাতে পারেনি। এর বিপরীতে 1848 সালে প্রকাশিত কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং পরবর্তীকালে দাস ক্যাপিটাল গ্রন্থে মার্ক্স ইতিহাস এবং অর্থনীতির বস্তুনিষ্ঠ বিশ্লেষণের মাধ্যমে সমাজতন্ত্রের যে রূপরেখা তুলে ধরেছেন, রাষ্ট্রবিজ্ঞানে তা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা মার্ক্সবাদ নামে পরিচিত। এবারে দেখো মার্ক্সবাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র। মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দার্শনিক ভিত্তি হলো দ্বান্দ্বিক বস্তুবাদ। তিনি হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি গ্রহণ করলেও হেগেলের ভাববাদকে বর্জন করেন। মার্ক্সের মতে সমাজের পরিবর্তনের মূল চালিকা শক্তি কোনো বিমূর্ত ভাব বা চেতনা নয়, বরং বস্তু বা বস্তু জগৎ। সমাজে বিদ্যমান বাস্তুতান্ত্রিক বা অর্থনৈতিক শক্তিগুলির পারস্পরিক দ্বন্দ্বের মাধ্যমেই সমাজের পরিবর্তন ও প্রগতি সাধিত হয়। এই দ্বন্দ্বের ফলে পুরনো সমাজ ব্যবস্থার পতন ঘটে এবং নতুন সমাজ ব্যবস্থার উত্থান হয়। তারপরে আছে ঐতিহাসিক বস্তুবাদ। দ্বান্দ্বিক বস্তুবাদের নীতিকে মানব সমাজের ইতিহাসের ওপর প্রয়োগ করে মার্ক্স যে তত্ত্ব উপস্থাপন করেছেন তা ঐতিহাসিক বস্তুবাদ নামে পরিচিত। মার্ক্স মানব ইতিহাসকে উৎপাদনের উপায়ের ভিত্তিতে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ এই কয়েকটি স্তরে বিভক্ত করেছেন। তার মতে সমাজের অর্থনীতির কাঠামো বা ভিত্তি পরিবর্তিত হলে সমাজের উপরিকাঠামো অর্থাৎ রাষ্ট্র, আইন, ধর্ম, সংস্কৃতি ইত্যাদির অনিবার্যভাবে পরিবর্তন ঘটে। তারপরের পয়েন্ট হচ্ছে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। এটা দেখো তোমরা, 4টে প্রশ্নের উত্তর একটা ক্লাসে পুরোপুরিভাবে বলা সম্ভব নয়। আমি ইম্পর্টেন্ট পোর্শনগুলো বলছি, বাকি পোর্শন তোমাদের দেখে নিতে হবে। আরেকটা বিষয় এখানে তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 7 সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, এখন থেকেই তোমরা যোগাযোগ করবে এবং তোমাদের পরবর্তী 7 সেমিস্টারে 5টি ডিএসসিসি পেপার পড়তে হবে। অনেক বড় সিলেবাস আছে 7 সেমিস্টারে। আর এই সেমিস্টারে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। দেখো পরের পয়েন্ট, শ্রেণী সংগ্রাম ও সর্বহারার একনায়কত্ব। মার্ক্স ঘোষণা করেন, আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। পুঁজিবাদী সমাজে মূলত দুটি পরস্পর বিরোধী শ্রেণী থাকে, পুঁজিপতি বা বুর্জোয়া এবং শ্রমিক বা সর্বহারা। শোষণের মাত্রা চরম আকার ধারণ করলে সর্বহারা শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বুর্জোয়াদের উৎখাত করবে। বিপ্লবের পর রাষ্ট্র ক্ষমতা দখল করে শ্রমিক শ্রেণীর একটি অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা কায়েম করবে, যাকে মার্ক্স সর্বহারার একনায়কতন্ত্র বলেছেন। দেখো বাকি পোর্শন দেখো তোমরা, সমালোচনা আছে, সমালোচনা দিতে হবে। এখানে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত 3টে পয়েন্ট, তারপরে উপসংহার দিয়ে শেষ করবে।
এবারে পরের প্রশ্ন হচ্ছে নৈরাজ্যবাদ। নৈরাজ্যবাদটা কি আছে? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে নৈরাজ্যবাদ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ব্যতিক্রমী রাজনৈতিক মতবাদ। গ্রিক শব্দ অ্যানাক্রস থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ হলো শাসন বা শাসকের অনুপস্থিতি। সাধারণ মানুষের কাছে নৈরাজ্যবাদ শব্দটির অর্থ অনেক সময় বিশৃঙ্খল বা নৈরাজ্য সৃষ্টি করা হলেও রাষ্ট্রবিজ্ঞানে এটি একটি সুসংবদ্ধ এবং গভীরভাবে মানবতাবাদী রাজনৈতিক দর্শন। এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্র, সরকার, আইন এবং সমস্ত রকম জবরদস্তিমূলক কর্তৃপক্ষের সম্পূর্ণ বিলোপ সাধন করে মানব সমাজে এক অবাধ, স্বাধীন ও স্বেচ্ছামূলক সহযোগিতার পরিবেশ গড়ে তোলা। তারপর হচ্ছে নৈরাজ্যবাদের মূল ধারণা ও দার্শনিক ভিত্তি। নৈরাজ্যবাদের দার্শনিক ভিত্তি মূলত মানুষের স্বভাবের উপর চরম আস্থার উপর প্রতিষ্ঠিত। নৈরাজ্যবাদীরা মনে করে মানুষ জন্মগতভাবে সৎ, যুক্তিবাদী, সামাজিক। রাষ্ট্র বা সরকারের কোনো প্রয়োজন নেই রাষ্ট্র বা সরকারের কোনো প্রয়োজন মানুষের নেই, কারণ রাষ্ট্রীয় আইন বা পুলিশ ব্যবস্থা মানুষের স্বাভাবিক স্বাধীনতা ও নৈতিক বিবেককে রুদ্ধ করে। রাষ্ট্র হলো শোষণের একটি হাতিয়ার, যা মুষ্টিমেয় ক্ষমতাবান মানুষের স্বার্থ রক্ষা করে এবং সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে বল প্রয়োগ করে। তাই নৈরাজ্যবাদীরা রাষ্ট্র, অসাম্য সৃষ্টিকারী ব্যক্তিগত সম্পত্তি এবং অন্ধ বিশ্বাস নির্ভর ধর্মীয় প্রতিষ্ঠান, এই তিন ধরনের কর্তৃত্বকেই মানুষের পরাধীনতার প্রধান কারণ হিসাবে চিহ্নিত করে, তা সম্পূর্ণ নির্মূল করতে চায়। এবার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী নৈরাজ্যবাদ দেখে নাও। এই পোর্শনগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আবারও বলছি, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবার পরের প্রশ্ন যেটা আছে, ফ্যাবিয়ান সমাজতন্ত্র। ঠিক আছে, দেখো, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে গণতান্ত্রিক উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান মতবাদ হল ফ্যাবিয়ান সমাজতন্ত্র। 1884 সালে লন্ডনে ফ্যাবিয়ান সোসাইটি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই মতবাদ আত্মপ্রকাশ ঘটে। প্রাচীন রোমান সেনাপতি কুইন্টাস ফ্যাবিয়াস ম্যাক্সিমাসের নাম অনুসারে এই সমিতির নামকরণ করা হয়। ফ্যাবিয়াস যেমন সরাসরি যুদ্ধে না গিয়ে ধৈর্য ধরে সময় মতো শত্রুর ওপর আঘাত আনার নীতি গ্রহণ করেছিল, তেমনই ফ্যাবিয়ান সমাজতন্ত্রীদের লক্ষ্য ছিল কোনো আকস্মিক বা রক্তক্ষয়ী বিপ্লবের পরিবর্তে ধীরে ধীরে গণতান্ত্রিক উপায়ে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে সমাজতন্ত্রে রূপান্তরিত করা। জর্জ বার্নার্ড শ, সিডনি ওয়েভ প্রমুখ ছিলেন এই মতবাদের প্রবক্তা। এবারে ফ্যাবিয়ান সমাজতন্ত্রের নীতি বা বৈশিষ্ট্য দেখো। ক্রমবিবর্তন বা নিয়মতান্ত্রিক পদ্ধতি। প্রথম পয়েন্ট, এখানে বলা হচ্ছে ফ্যাবিয়ান সমাজতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কার্ল মার্ক্সের সশস্ত্র ও রক্তক্ষয়ী বিপ্লবের ধারণাকে সম্পূর্ণ বর্জন করা। ফ্যাবিয়ানরা মনে করতেন যে সমাজতন্ত্র কোনো একদিনের আকস্মিক বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দীর্ঘস্থায়ী, শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি। সিডনি ওয়েব একে ক্রমিক পরিবর্তনের অনিবার্য বলে অভিহিত করেছেন, অর্থাৎ জনমত গঠন, প্রচার এবং পার্লামেন্টারি আইন প্রণয়নের মাধ্যমে ধীরে ধীরে সমাজে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তারপর হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আস্থা। পরের পয়েন্ট হচ্ছে শ্রেণী সংগ্রামের বিরোধিতা ও শ্রেণীর সমন্বয়। তারপরে দেখো অর্থনৈতিক সংস্কার ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। তারপর সমালোচনা আছে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইভাবে সমালোচনা এবং উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ। এবার 4 নম্বর প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রীদের অবদান। এখানেও ভূমিকা প্রথমে দেবে। তারপর হচ্ছে অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রীদের অবদান। প্রথম পয়েন্ট হচ্ছে মজুরি প্রথার বিলোপ এবং শিল্পে স্বায়ত্তশাসন। দেখে নাও, প্রথম পয়েন্টটা আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো। তারপর হচ্ছে বৃত্তিমূলক প্রতিনিধিত্বের প্রবর্তন। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, বাকি পোর্শন তোমরা দেখে নাও। 4টে প্রশ্নের উত্তর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ঠিক আছে, 4টে প্রশ্নের উত্তর। এবারে তোমাদের দেখে নাও, এটা কিন্তু তোমাদের মূল যে স্টাডি মেটেরিয়াল আমাদের আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2, এই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি শেয়ার করলাম।